দর্শক, ফিরে এলাম পূর্বাঞ্চল রিজেন্টন সংবাদ সংলাপে। তুহিন মালিক। না, আমি যেহেতু প্রসঙ্গ আসলো আরাফাত ভাইয়ের কথাটা বলবো যে এই দুই দলকেই তো মানুষ পছন্দ করছে এবং যারা কথা বলতে চাচ্ছে মানুষের পক্ষে, সেটা রেজাল্ট কেন আসছে না, এই ধরনের একটা বিষয়। যে দেখেন, আমাদের জাতীয় সঙ্গীতের শেষ চরণটা তো আমরা সবাই জানি যে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। তো আমার মায়ের বদন মলিন হলে তো আমার চোখ থেকে, নয়ন থেকে তো অশ্রু ঝরবেই। এটা তো খুব সাধারণ একটা মানুষের প্রতিক্রিয়া। এখন যদি সেটাকেও যদি আপনি, আমার এই অশ্রুটাও যদি রাজনৈতিক মূল্যায়ন করতে হয়, তাহলে তো আমাদের থাকার কোনো স্কোপ আর নেই সমাজে। তাহলে আমরা তো একেবারে অপাংতেও হয়ে যাচ্ছি। তো রাষ্ট্রে, যে কোনো রাষ্ট্রেই একটা গোষ্ঠী তো লাগবেই, যিনি সার্বক্ষণিক গণতন্ত্র হোক কিংবা তার স্খলন হোক, যেটাই হোক না কেন, সেটাকে মনিটরিং করবে। এবং এখানে অনেক বড় বিষয়, যেমন আপনাদের মিডিয়া, এটাকে যাকে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, এই কারণেই বলা হয় যে সাধারণ মানুষের প্রতিভূ, এই 16 কোটি মানুষের চোখটা হচ্ছে মিডিয়া। এই চোখ দিয়ে, সাধারণ 16 কোটি মানুষের চোখ দিয়ে মিডিয়া দেখে এবং 16 কোটি মানুষের কথা বলে। এখন যদি আমাদের দেশে হয় কি, যখনই এই বৃহৎ দুইটা শক্তির বিরুদ্ধে যেই কথা বলবে, তাকে প্রথমেই এমন ভাবে গালাগালি করে দেওয়া হয় যাতে সে মাঠে না আসতে পারে। ডক্টর ইউনূসের কথাই ধরেন, ওনার মতো ভদ্রলোক যখনই আসলো, ওনাকে এমন ভাবে ঝাঁটাপেটা করা হলো যে উনি ধারে কাছেও নাই। আজকে ধরেন, যিনি বা যারাই সমালোচনা করতে যাচ্ছে যে সরকারের, গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা গণতন্ত্রে ভোট দিতে পারে না কিংবা ক্ষমতা আসতে পারে না, তাদের কথা শুনে লাভ কি। কিন্তু যে চারজন তত্ত্বাবধায়কের সময় কেয়ারটেকারের উপদেষ্টা ছিলেন, শফি শামী, হাসান মাসুদ, আকবর আলী, তারা যদি সেদিন এই স্টেপটা না নিতেন, তাহলে তো বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্যভাবে লেখা হতো। এবং 14 দল সেই সময় যা করতে পারেনি, এই চারজন উপদেষ্টা সেটাই করেছিলেন। এখন তারা তাদের আন্দোলনের ফসল কিংবা তাদের ইয়ের ফসলেই কিন্তু এই সরকার এসছে, যে যত কথাই বলুক। এখন তাদেরকেও কটাক্ষ করা হচ্ছে। মুসা সাহেবের মতো লোক, যিনি শুধু একবার বলেছেন যে আগে বলা হতো তুই রাজাকার, এখন যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানে বলা হবে তুই চোর, তুই চোর, তুই চোর। এখন উনাকেও বিভিন্নভাবে খেতাব দিয়ে দেওয়া হলো। কাদের সিদ্দিকী, যা উনার তো মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো অবিংশবাদী একজন নেতা, উনাকেও রাজাকার উপাধি দেওয়া হলো এই দেশে। মানে যিনি বা যারাই এই যে বড় কায়েমি, যেটাকে ওনারা বলেন যে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ওনাদের ভাষায়, এদের বিরুদ্ধে যখনই কেউ কোনো কথা বলবে, তখনই আপনি তাদেরকে কমনলি ভাবে একটা অ্যাটাক করবেন। তো রাষ্ট্রের এই জায়গাটা যদি আমরা তৈরি না করতে পারি, আমি প্রচন্ড শ্রদ্ধা রেখে বলছি যে একজন মুক্তিযোদ্ধা কি আজন্মই মুক্তিযোদ্ধা থাকেন? সেটা ভিন্ন কথা। উনি যতক্ষণ উনার কন্ট্রিবিউশন আছে ততক্ষণ উনি মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, কিন্তু আপনি কি আজন্ম না, আপনি কি আজন্ম অ্যাঙ্কার, উপস্থাপক? যতক্ষণ আপনি আছেন ততক্ষণ। তো উনি যতক্ষণ মুক্তিযুদ্ধ ছিল ততক্ষণ তো উনি মুক্তিযোদ্ধা ছিলেন। সেই জায়গায় এটাকে তো মানতে হবে, এটা তো আপনাকে মানতে হবে। জায়গায় বিতর্কের জায়গাটি আনছি না, কিন্তু আমরা যখন দেখি যে অনেক বড় বড় মানুষের এদেশে, এই সমাজে কিন্তু প্রান্তিক বিচ্যুতি থাকে। শ্রদ্ধার সাথে প্রান্তিক বিচ্যুতি বলছি। বিচ্যুতিটা আপনি কাকে দেখছেন? যখন আপনার চোখে বিচ্যুতি, না না, অন্যের চোখে সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থান নিয়ে কিন্তু কথা বলছি না। আমি কিন্তু ওনার রাজনৈতিক অবস্থানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, বিন্দুমাত্র করছেন। কিন্তু মাঝখানে আমরা যখন সংবাদপত্রে পড়লাম যে বিভিন্ন ব্যক্তিগত বেশ কিছু ত্রুটির বিষয় ছিল, উনি কিন্তু ব্যাখ্যা করেননি। এই জায়গাটিতে বোধহয় আমাদের ভাবা উচিত। না, ব্যক্তি যেমন প্রফেসর ইউনূসের ব্যাখ্যা করা উচিত মাইক্রো ক্রেডিট নিয়ে যখন কথা হচ্ছিল, সেই জায়গাতে তার অবস্থান, যদিও তার বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হচ্ছে, তার সেক্ষেত্রে আমার কণ্ঠস্বর আপনি শুনেছেন। তেমনি কিন্তু যখন বিভিন্ন সেতু টেতু নিয়ে কথা হচ্ছিল, সেখানে যদি তিনি ব্যাখ্যা দিতেন, আমরা আরো জোর কণ্ঠে বলতে পারতাম যে তাকে কেন বলা হচ্ছে। না, তাই যে কতগুলো মানুষ তাকে কেন বলা হচ্ছে। আমাদের রাজনীতি তো হচ্ছে কি, নিজের ব্যর্থতা ঢাকার জন্য আমাদের একটা কালো বিড়ালের প্রয়োজন হয়, যে দোষটা সব তাকে দিবে। ওটা তো আছে, ওটা তো গৃহপালিত বিড়াল, ওই বিড়ালের কথা বলছি না। আমি যেটা বলছি, পদ্মায় যখন পুরো জাতির সামনে হয়ে গেল যে কারা কারা গেছে, নিক্সন চৌধুরী কে, কার রাজ পরিবারের সদস্য কিনা, এবং এটাকে কিভাবে ঢাকা দেওয়া যাবে, এটার জন্য ডক্টর ইউনূসের কাঁধে দিয়ে দেওয়া হলো যে উনিই করেছেন এটা। তো ভাগ্যিস বিশ্বব্যাংককে আপনারা রাজাকার বলেননি, বিশ্বব্যাংকে বলেননি যে এটা মানে বলছি যে বিশ্বব্যাংকে বলা হয়নি যে কি বলে যুদ্ধাপরাধী দিয়ে বিচার বানচালের জন্য বিশ্বব্যাংক এটা করছে। যে আমাদের রাজনীতিকে আমরা কোন স্টেজে নিয়ে গেছি,
যে এটার একজন উদাহরণটা দর্শক আছেন, কথা বলে আসতে চাই। জি, সম্মানিত দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিগাতলা থেকে শাহিন বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্নটা তুহিন মালিকের কাছে, জনাব তুহিন মালিকের কাছে। তো আমরা তো জানি যে তারেক রহমানকে ওনার দলের লোকরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিচ্ছে। তো আমরা তো তারেক রহমানের আম্মা ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমানের অনেক কুকীর্তি, অনেক উল্টাপাল্টা কথা আমরা শুনছি। তো উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থাটা কি হবে, ওনার চরিত্র উনি বদলাবে কিনা, বা সামনে ওনার সম্বন্ধে যা শুনছি এই ধরনের কাজগুলো উনি করবে না উনি ধন্যবাদ, ধন্যবাদ সম্মানিত দর্শক। জি, এটা তো একটা নির্বাচনের বিষয়, উনি প্রধানমন্ত্রী হবেন কিনা, কিন্তু যে রাষ্ট্র যেভাবে যাচ্ছে, এই সরকার যেভাবে যাচ্ছে, তাতে নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ। কারণ নির্বাচনের কোনো আচরণ তো সরকারের কাছে নেই, এবং সংবিধানকে যেভাবে করে ফেলা হয়েছে, আশা করি 2021 পর্যন্ত এই সরকার নির্বাচন ছাড়াই থাকতে পারবে সংবিধানের 57 দিনের বিধান মতে। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে বলবো, আইন নিয়ে আমি পাবলিকলি